অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কচুরি পানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকুরির সুবাদে ঢাকা থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এ সময় কচুরি পানার স্তূপের উপর পাখিরা হাঁটে। দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না, তরতর করে ঘুরে বেড়ায় ডাহকগুলো। আগে অন্তিক এসে হাত পাতার পরিকল্পনা আঁটত পানিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব 2 দিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ 2 দিন হলো, খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর। ঘুরে ফিরেই এই খেঁচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সহকারী প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলছে কোনো মতো, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সেই অবস্থায় বাড়ি না করলে নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেনি অন্তিক, যদিও বা জিদ ও ঝামেলা করত। অন্তু সেটুকু করেনি কোনোদিন। ছোটবেলা থেকে আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেব কর্তব্য নয় কি সন্তানকে অত্যন্ত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া। শেষ পর্যন্ত এই তো বছর 2 আগে ধার দেনা করে এবং কিছু গোছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরানো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গা সংকট হলো। সে অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের উপর উঠছে। অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব সেখানে বসতি গেড়েছেন। দেনায় দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রি, বায়না 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 মানার টাকা দিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে। সাথে দিন যাচ্ছে যত, সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবে না যতদিন জমি পরিষ্কার ঝামেলা মুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে, সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন। বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকু ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু না দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বিচ্ছে। আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা কেমন মিইয়ে যান পাওনাদারের সম্মুখে। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টক বগিয়ে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংস ত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে, ও তো অতিরিক্ত অন্যমনস্ক।
বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম প্রতি কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলছেন বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোর এছাড়া বেহুশ হয় ওই লোক, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল। আব্বু আসরের নামাজ শেষে যায় নামাজেই তসবি গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতে মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে বসে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? আছে, ভালোই আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা, এক থুতনি চাপ দাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে, গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহি মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসলো। সব ঠিকঠাক? কি হবার কথা ভাবছো? প্রেশার হলে শোক লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেলল। আরো খানিকটা করতেই পারি। তুমি ওল্ড জেনারেশনের লোক। তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রান্না ছেলেকে, নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু। সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বারবার যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দু ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখ ঠিক ততটাই কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। 50 ঊর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বিপরীতের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগ ফলটাই সুখ। আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের পিস্টি তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না? ও তো সব প্রকৃত স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আনলাম, ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতি হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা, সবের আমার না সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে যে জমি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ততা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচ করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে ভালো তো রাখতে পারিনি আমি।
এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গায় বিক্রি করেই চলতে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না। মরার পরেও কর্তব্যের হেরফের হবে। বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী। তুই খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারিনি যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলেছেন এই লোক। মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার হবে। আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না। তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল। কি করলে এমন কাউকে শেষ বেলায় এমন শক্তিবান ছায়ার মতো পাওয়া যায়। হুট করে অন্তুর ভেতর অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না। তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো। এক মুঠো নিঃস্ব সুখ হবে। হৃদস্পন্দন ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর হলো হ্যাঁ, সম্পদ ছাড়া। যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আপু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলে নিয়ে উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলে একটা পুরুষের ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশের জায়গাটা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাফিয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা কান্না শেষ করলো। পুরুষগুলো জাগেনি এখনো। রান্না শেষ করলো। পুরুষগুলো জাগেনি এখনো। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা। আমি ওনাকে ডেকে আসি। সকাল সকাল ডাকতে বলেছিলেন, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠছে? তরু মাথা নড়ে না। নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল। মুখ কুচকে নড়চড়েও হয়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জানানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশিই লোকটার। অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি খুব বেড়েছে লোকটার। নিজের যত্নের গাফেলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকে এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতা বাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল। উঠুন জলদি। আমার আর মেয়ের বউ হওয়া আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা। চোখের কোণে লালচে হয়ে আছে। আমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই তোমার। আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উপর। অহংকারী ভঙ্গিতে গলা উঠিয়ে ধরল হামজার।
এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান, তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশায় তো প্রতিটা বেলা গুনেছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার কাছে, আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার নেতা বাবু, আপনার নেতা বাবু, তোমাকে সব বলে সব সময় শাড়ি পরতে বলেছি না? রিমিট উঠে বাকিয়ে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে। যেহেতু এই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়, হামজার চোখে পড়া যাবে না। তবে বাথরুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগেই আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে। একটা থাপ্পড় মারতে পারে একটাই। লুঙ্গি পরবে না, শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির উপর, যেখানে বলেছি শুট, সেটা হাত গড়িয়ে এখনো হাতের ওয়ালেটে রেখে দিছি। ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তোর বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাত ঘড়িটা খুললো, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেল বেডসাইড টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনেছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয় জয় চোখ বুঝতেই উঠে বসলো। এক কাপ গড়া করে চা বা ব্ল্যাক কফি আন। শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরু। সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ খাটো জয়ের, ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে থমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়াছিস কেন? জামাই মরছে। এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল, সাথে করে একটা রিমিকে দিয়েছে, আরেকটা তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। খুব ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা ভাবলেই এখন একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখলো না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলে দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর! তুই বললি আর জয় তা মেনে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলেছিস। এখন তো আর আমি না করে যা তো জয় রুম থেকে।
ভালো লাগছে না। আর তো আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমন ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচটার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছ্যাঁচটার মতো। হাসলো জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরও তোর বাপের এই ছোট লোক মার্কা ভঙ্গুরির বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমনি এমনি পীর ভুজে কেন সিস্টার? আমি মরলে কোন কোন বানেগা করপতি? একটা লাথি মেরে তোর ঘাড়ের উপর। তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবে তো তোরে কালটি করছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আর ভালো লাগছে না জয়, তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মারা খাগে। আমার মেয়ে যাবে না তোর সাথে। তো তোর মতো আমি সেই বাড়িতে কিভাবে আবার যাবো? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না এদিক ওদিক। তাকে জিজ্ঞেস করলে, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরও চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর? সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়ল তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা, প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কেউ শুনতে আসি নাই, ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরে বিভিন্ন স্থানে কালশেটে দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বিচ্ছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে নাও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদরে কণ্ঠে বোঝাবে না। তবু সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলে অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। সীমান্ত নম্বরটা দে। না দরকার নেই, আমি কথা বলে নেব। শান্ত হ তুই। মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না। জয় জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সে সভ্যতার আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে। তুলি নম্বর বলল। ফোনে তুলল নম্বরটা জয়। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব। তুই খেয়ে বের হ। জয় বের হতে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না। আর আমি আর আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির বাড়ি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তা হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল এখান থেকে বিধবার কাট কইরা দিব, শখ গলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয়ের রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট ছোট ছেলে সালাম হাত কপ সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এক এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হলে কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসলো, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার, আর আমি এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেলে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামদার সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো।
হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জনমটা? তুই বড় হবি না এই জীবনে? চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো। রোদে গা পুড়ছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোমার গাড়ি কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো। কার জানি চুলকানি উঠেছে মনে হয় আমার নিয়ে। একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব। এ পুলিশ শালারদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সিগনেস্ট গরম হয়, সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে। আমি গেলে। হামজা মুখ শক্ত করলো। শহরের বাচ্চা মায়ের খাবি বলে সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশল চক্র। সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজই ডুবছি। আমার থেমে গিয়ে দাঁত খিঁচল। আমার সামনে আমার বদনাম করছো তুমি? হামজা চট করে হেসে ফেলল। আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারি দাঁতের আগে জিহ্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই। রাত গেলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ালো। লজ্জা শরম কোনো হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 তলায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? ওহ, লাইফটাকে এখনো চেঞ্জ করার আছে। এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়? আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটের গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব এসব। আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবা মারল জয়ের ক্রোধে। মারার আরও বহু প্ল্যান আছে। এভাবে মারলে পাপ বেশিই হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তরুর নজর গেল তোমার? তরুর দিকে নজর গেল আমার? তোমার? তুই আগে জানালার প্যাচ নামা। শ্বাস আটকে মরে যাব। ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ স্টোরি বেশি আমার। এবার মেয়ের পদ আমার কনফার্ম। তোমার তোমার পাশের জানালা খোলা? বা কবিরকে বলল, এসি অফ কর। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীর দিয়ে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে সাদা শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মোহন দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তায় ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথ বই আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদি এসব কথার কথা, তবু লোকেরা তো জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না,
লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না। জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার এই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষ সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, সে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে মাথা নাড়ালো হামজা। যুক্তিতে মেলে আসলে কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মাছ প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কী বোঝাতে যাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নিই। হামজা বলল, আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনোভাবে আমাকে ভালো চোখে দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজে। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি, সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃসন্দেহে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন, মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবু একটু আসুন, সময় করি, চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুন টুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পাশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো, পরে হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়া করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালা সারাদিন খালি বাঁচতেই থাকে। জন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগে পরে আছেই। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছে ভর দুপুরে, অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপ ছাড়া মুখে লাগাম দিয়ে যায়, নয়তো একটা থাপ্পড় মারবো, 2টো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না, এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, আহ, জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে?
ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের, খেলে তা ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসলো, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এত বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচয় না হয়েই, বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব বেশি মিস হয়, ঝামেলাকে মিস করি। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি, হাসলো হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরও 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? ওহ, তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলেছি, তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা, নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি, ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কী বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কী বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ, পাওয়ার হাউসকেই ড্যামেজ করে। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রতি উত্তর করলেন, তামাশা আমার না, করতেই শিখে রাজনীতিতে 28 বছর কাটায়নি, এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এইটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস, এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার আর নেই। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে ঠোঁট কামড়ালো, এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঃ, 1000 বছর পুরনো টেকনিক। এর জন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের মার পেচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি, জানেন? আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচালো চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্র জনতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনো দিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কী করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে 2 ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দেই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলা ঘরের মতো বিবেচনাবোধ তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা?
আর ঝন্টু সাহেবের যে চিন্তাধারা, এমন শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায়। বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল টিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে বসে থাকলো কিছুক্ষণ, পরে বলল, যা এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছে ছেলে? দেখো দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর করে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না, ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরের যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে উঠেছে, তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে, শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা একটা তীর, হতে পারে না কি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছো বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝেছেন আপনি কাকা। জয় কিছুই করেনি, আমি যা কামিয়েছি এই লাইনে। এবার চাইলে সংবাদ নির্বাচন করলে সম্পদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরওভার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর হতে পারে। সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার উপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয়া তক্ষণে হেসে ফেলল, একটু বেশিই ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় ভেঙে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্সও আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ থুকু চাচির নামে, নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালে। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলে পেট ফুলাবে। তোমারই তো দিন। আমরা বল সিঙ্গেল মানুষ, না আছে বউ না আছে শাশুড়ি। হামজা কোনোই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল একচোখ। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় এক সময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার এই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে। এই গায়ে ডিওমিও কিছু মারো না। স্যাহ, কি গন্ধ, ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরে। জয় ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে
দম ফেলে বলল, তুমি থানায় না, কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব, রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে বাসের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আম্মার পাশে বসো, আমি এই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার ছিল আজ বাপের সাথে, এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলছে বউ ডাক্তারের কাছে নিতে হবে। অন্তর একটা বড় ভাই আছে, এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ, সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। ও তো ধীর গলায় বলছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে? সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদতলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করেছে মরেছে, তারাই কেবল অমর হয়ে গেছে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংস প্রিন্টের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করতো। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? খালি সারাদিন ম্যামে করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুও ক্যা ক্যা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগবত বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তুকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তুক কেন বদলেছে? অন্তুর মেঝো ফুপুর বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেলো 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় এই জায়গায় আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তিতে? আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই, আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়া দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়, আর আমার কোনো অধিকার নাই সেখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তারে কি আর কই? তরে আর কি কই? মেজো ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল। আসরের নামাজের পর সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলে, সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বলল, চাচা যান,
আমার দুটো কথা আছে, এখন এটা বলবেন না? আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলো। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন চাচা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আপনার আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুইজন সই করবেন এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো এই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থোয়া মরে গেল। খেপে উঠলে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফালাই দিমু বেদ্যপ মেয়ালো। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়ে আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। এক ঘরে করতেও এই সমাজ তো তোর মাইয়া রে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়? এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জমি বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সে যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়। সাহস আছে নাকি আমার? অন্তর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, ওটা এটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়া রে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর ভালো কথা কইতে পারে দেখতাছি। মাইয়াডারেও পড়াও, বহু দূর যাইব হে। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশায় আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়া নয় ওই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্ত সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিক মতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মার্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেয়া টুকটাক উৎসাহী অন্তুকে বুঝিয়েছেন, দেখতে এলেই বিয়ে হয় না, তবুও তাছাড়া কুটুম মতো। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তর বুক ভার এবং গম্ভীর। টেবিলে কোনোয় ঠেকিয়ে বয়ে নজর পোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কী হবে। জীবন সঙ্গী আপুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এইটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা হয়েছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঝিকরে আসছে রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দায়, গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গিয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা মনে। অন্তু থমকালো, যে সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছেদ দারুণ চমকাচ্ছে, তার উপর সূর্যরশ্মির প্রতিসরণ ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে
সাদা থানের লুঙ্গি, ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবিয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ওহো জয়, আয় আব্বা ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চেনবো না, রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসলো। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসলো। আর মেনের মা খুব লোক সফল নারী। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বসার দাওয়াত দেব? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলি হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। চাকুনি দিয়ে পড়ল শরীরটা অন্তুর। থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না। বেহার মতো গিলল অন্তুর সুরতটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছু সংমিশ্রণ। প্রথমে কুড় হাসি ছিল, সেটা এক সময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকে চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের উপর পা তুলে বসল। সোফার ওপরিভাগে এক হাত সরিয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আরবিন? নট গুড। ছ্যাঃ, অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমারও অতিথি হিসেবে একটু বেশিই পছন্দ হবার কথা। আফটার অল আমি। অন্তুর মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফ্রম ড্রেস থেকে ভদ্র হলো। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি এসব কি? দুটো কথা বলতে এসেছি। তা না শুনে কী সব আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলো। স্বর নরম করলেন। খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবকদিকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন তাই। জয় একটু টুকরো খাবার তুলে দাঁতের আগায় ঠোঁট কামড় দিয়ে রাবেয়ার চোখে তাকিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসলো। রাবেয়াকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? কম কম করছে কেন বাড়ি? রাবেয়া হাসতেন। বাপ, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, সাথে অন্তুরে দেখতে আইতেছে। জয় ভ্রু কুচকিয়ে হাসলো। আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কী উদ্দেশ্যে এসেছে জয় আমির তাও অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসলো। আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো। ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমন বলতেছো কেন বা? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি এরা তো সোনার ছেলে। দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল যায়। আম্মাজান তো ভালো, তুমি শালে এরকম খিটখিটে কেন? ও তো ঝাঁঝিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম। তুমি যা খেঁচড়া। ধন্য করলেন। জয় ঢক ঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে ওই শয়তানের খাঁটি? জয় হাসলো। বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না। থাপড়ে 4টে দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? ও তো চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়। জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়ারই তো নিয়ম। ওরা জঙ্গলি। জয় মুখ ভ্যাং চায়। আজ নাকি বলি দেওয়া হবে তোমার। কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক উপর নিচ দেখলো অন্তু। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাহ পাক কবে কিছু ছাড়াবেন এই শয়তানের থেকে। পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে। রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন।
তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারায় নিতে রাবেয়া বললেন, চলবে এতে? টাকা জয় দেখেইনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলবে, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে ধাক্কা মারবো। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? চরি ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই। কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলেরই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবিয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়লো যেন এবার, ঠোঁট কামড়ালো। ও পারে ভালোই আছে মনে হয়, মরার পর আর দুঃখ কিসের মানুষের? আতকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমর নীরব অপরাগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলান। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ালো। মামার কাছে থাকি। আচ্ছা আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে? মাঝে মধ্যে আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা, চাচি আম্মা ভুলেই বলল, অথচ ইচ্ছে করে বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরের রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এই দিকে আসা হয় নাই। তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেজন্য টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করবো এ টাকার? জয় হাসলো। কত দিয়েছে? 200। যা, আর কিছু লাগে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হ্যাজেস আন। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তার জালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোর্ট আটকানো হয়েছে। কেউ কেউ রকেট দিয়ে শার্টর কর্ক টুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মর্যা ধরা বিল্ডিং। দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়ি ঘরের মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের উপর বুকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে যায়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঠুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নেই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বগক্তি করে বলে, চেহারা দেখেছে আজর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখছি। এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কারাক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট, মাইরি। তাক লাইগা গেছিল আমার সিরিয়াসলি। হামজা হেসে ফেললো। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? আগে বা ও হুমাইয়া দেখছি, মাগার আমার বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখছি কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছ্যা, এমনি যে ভাবশালীন, আবার যদি এমনি ঠুটকা খাই, তাইলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস। অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল।
সাথে হামজাও। চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে চায়ের খান বাজাই। কথা শেষ করে ঢোক গিরল, যেন কথা ফুরায়নি, তবুও থামলো জয়। হামজা হাসলো। এরপর জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগতাছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকায় আসি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাসে উঠতেছে, যেমনি আগে সিনেমায় দেখতাম। চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ অমনে দেখতে খুব ভালো না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার সাথে দাঁড়ালেই আমারে কালা লাগবো দেখতে। কালা জামার ভেতর দিয়া হাঁটা সেই ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে পড়ল। জয়ের আর সব ফিউজ হয়ে গেল। সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি, গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুঝে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুঝে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হলেও লাগবে। আমার তো এইটুকুই সহ্য হইতেছে না। আমি ছাড়া কি ওরে দেখবো? আজ নাকি কোন শালার ছেলে দেখতে আসছিল ওরে। ওই শালারে পন্দাতে মন চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখছি। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা। কিলবিল করে না? কবির জিজ্ঞেস করলো ইতস্ত করে, ভাই আপনি কি মায়ের প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ, অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংটিরে কুরবান করতেও রাজি আছি রে কবিররা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। ওসব ভোদায়ের কাম, মেয়েবাজি আলাদা বিষয়। কিন্তু এসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লাগি কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়, কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের উপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো। গা ঘেমে প্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের উপর। গানের সাউন্ড পাড়া। ভাত খাওয়ানায় সালাদ উপরে, এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেয় একখান। ধুম ধারাকা গান বাজছে। জয় একাধারে রকেট পিটিয়ে গেল। র্যাকেট, শার্টল কর্ক সামনে আসছে তো গায়েব। সমস্ত দৌড় দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে, যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে এই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন, ঠিক তেমনই আছে। এই রাত সে আগের কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনও হৃদয়ে বাজে। তারপরও কেন যেন এখানেই ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চায়। তারপরে টুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। যার প্রাণ উচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের উপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবার গাইল। সকলে বিমোহিতের মতো চেয়ে রইল জয়ের বোঝা চোখ দুটোর পানি। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের ভেতরে গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃ প্রকাশ। অল্প একটু সততা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতাটা হাতে নিয়ে মাংসে নাড়ান দিতে দিতে গলা ছাড়ল। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করল। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে।
জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঝের আলের ওপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের উপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজা নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিন টেকে না, যত সিরিয়াস মুহূর্তেই হোক। ওই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পাণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে, পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারদিকে। পিবিআই কার্যালয়ের নতুন ব্যবস্থা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণা কাটায় কাটায় মিলছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করলো রিপোর্ট তৈরি করা, ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কার আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরি করতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছু রিপোর্টে নেই যা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কী কী ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদের কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের ক্যাবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকার আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভ্রুকুচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই।